হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আইএসসি 2026 বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য বাংলার একটা লাস্ট মিনিট সাজেশনস ভিডিও নিয়ে। সেই সঙ্গে এই ভিডিওতেই আমি তোমাদের বলে দেব এই আইএসসি পরীক্ষায় ভালো মার্কস পেতে গেলে বা ফুল মার্কস পেতে গেলে তোমাদের ঠিক কোন কোন বিষয় মেনে চলতে হবে। অতএব শুধুমাত্র সাজেশনস নয়, আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ ফুল মার্কস স্ট্র্যাটেজি। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয়। প্রথমেই যে বিষয়টা আমরা আসবো সেটা হচ্ছে প্রবন্ধ ও গদ্য সংকলন। তোমরা যারা আমার চ্যানেলকে রীতিমতো ফলো করো বা প্রথম থেকে ফলো করো, তারা ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গেছো যে বহু আগে, বেশ 5-6 মাস আগে বা 4-5 মাস আগে আমি আমার চ্যানেলে কিন্তু একটা সাজেশনস ভিডিও তোমাদের জন্য আপলোড করেছিলাম। সেখানে সিরিয়ালি কতগুলো পড়াশোনা করার কথা বলেছিলাম এবং তোমরা আশা করছি সেভাবে এগিয়েছো। আজকের এই ভিডিওতে আমি অত্যন্ত ছোট একটা সাজেশনস তোমাদের জন্য রাখছি এবং আশা করছি তোমরা সেখান থেকে প্রশ্নের উত্তর লিখে আসতে সক্ষম হবে, অর্থাৎ এক্সাম পেপারে তোমরা দেখতে পাবে সেইখান থেকে প্রশ্ন নিশ্চিতভাবে থাকছে, এটা আমার বিশ্বাস বলেই মনে হয়। তাহলে চলো প্রবন্ধ গদ্য সংকলনের সব থেকে টপে আমরা যে গল্পকে রাখবো এবং আমার খুব ধারণা এখান থেকে একটা প্রশ্ন নিশ্চয়ই তোমরা পাবে, সেটা হচ্ছে মহাশ্বেতা দেবী রচিত লক্ষ্মণের মা। লক্ষ্মণের মা গল্পটা তোমাদের অনেকের পড়তে ভালো লাগে না আমি জানি, কিন্তু লক্ষ্মণের মা গল্প আমার মনে হচ্ছে 2026-এ কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। এরপর আমরা চলে যাব দুটো গল্পের ক্ষেত্রে, এক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত তাসের ঘর এবং আশাপূর্ণা দেবী রচিত অনাচার। এই তিনটে গল্প তোমরা যদি খুব খুব ভালোভাবে পড়ো, আমার মনে হয় এখান থেকে তোমরা সম্পূর্ণ প্রশ্নই কমন পেয়ে যেতে পারো যদি ভাগ্য ভালো থাকে। আর এর থেকে বেশি আরও যদি সময় পাও, তার জন্য আমি একটু বলবো একটি তুলসী গাছের কাহিনী, এটাও তোমরা অবশ্যই করে যাওয়ার চেষ্টা করবে যদি সময় পাও। কিন্তু আমার যতদূর ধারণা আমি বলে দিলাম তোমাদের কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসার খুব চান্স রয়েছে। এবার আমরা চলে যাব কবিতা সংকলনে। কবিতা সংকলনের ক্ষেত্রেও কিন্তু আমি একইভাবে তোমাদের দুটো কবিতা খুব খুব ইম্পর্টেন্ট তালিকায় রাখছি। যে কবিতাটা হচ্ছে শামসুর রহমান রচিত স্বাধীনতা তুমি এবং রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ওরা কাজ করে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি বলছি, মানে খুব ইম্পর্টেন্ট, এটা থেকে আসার চান্স অত্যন্ত বেশি, সেটা হচ্ছে শামসুর রহমান রচিত স্বাধীনতা তুমি কবিতা। আর রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে এই কবিতাটাও অত্যন্ত ইম্পর্টেন্ট এবছরে। আর এবার বলবো যদি সময় তোমাদের থাকে, যদি কেন বলছি তোমরা অনেকেই একেবারে কিচ্ছু পড়োনি, তাদের জন্য বলছি তারা একদিন মাত্র সময় যদি পাও, সেক্ষেত্রে আমি বলছি এর পরবর্তী যে সময়টা তোমরা পাবে সেখানে তোমরা করবে রাস্তা কারো একার নয়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত কবিতা এবং তার সাথে শঙ্খ ঘোষ রচিত বাবরের প্রার্থনা। তাহলে প্রথম তোমরা করছো কোনটা? কবি শামসুর রহমান রচিত স্বাধীনতা তুমি, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ওরা কাজ করে। খুব সম্ভব প্রশ্ন এখান থেকেই পেয়ে গেলে। এরপরে আমি রাখছি আরও একটা খুব ইম্পর্টেন্ট কবিতা, সেটা হচ্ছে বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাস্তা কারো একার নয়। তারপরের যে কবিতাটা ইম্পর্টেন্ট সেটা বলবো কবি শঙ্খ ঘোষ রচিত বাবরের প্রার্থনা। এই চারটে কবিতা থেকে নিশ্চিতভাবে তোমরা প্রশ্ন পাচ্ছই, সেটা কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারছি। আচ্ছা, এবার আমি আসবো তোমাদের কোনি উপন্যাসে। কোনি উপন্যাসের ক্ষেত্রে আমি কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও বলবো উপন্যাস রিড করা, উপন্যাসকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যারা আমার চ্যানেলে নিয়মিত আছো তারা আশা করছি এক্সপ্লেনেশন ভিডিওগুলো এতদিনে দেখে ফেলেছো, কারণ এক্সপ্লেনেশন ভিডিওগুলো দেখলেই কিন্তু চ্যাপ্টারের সম্পূর্ণ নলেজ তোমাদের হয়ে যাবে। এরপর সেখান থেকে প্রশ্ন উত্তর লেখার জন্য তোমাদের একটু পরিশ্রম করতে হবে, প্রশ্ন উত্তর ফরম্যাটে তোমাদের প্র্যাকটিস করতে হবে। সেক্ষেত্রেও নিশ্চয়ই আমি বিশ্বাস রাখি তোমরা অনেকেই করে ফেলেছো, অনেকেই আমাদের পিডিএফ নোটস পারচেস করেছো, সেটা প্রবন্ধ, কবিতা বা যে কোনো পার্ট থেকে হোক। যারা পিডিএফ নোটস পারচেস করোনি, কোনো রকমভাবে নিজেদের প্র্যাকটিসও মানে নিজেরা প্র্যাকটিসও করে ফেলোনি, তাদের জন্য বলবো শুধু পড়ে গেলেই কিন্তু ফুল মার্কস স্ট্র্যাটেজিতে আসা যাবে না বা খুব ভালো মার্কস পাওয়ার মতো জায়গাও কিন্তু তুমি আসবে না। তার জন্য প্রশ্ন উত্তর তৈরি তোমাকে করতেই হবে। আর যেহেতু এখন তোমাদের সময় অত্যন্ত কম, এখন আর তোমাদের আমি বলবো না, তোমরা যারা খুব খারাপ পরিস্থিতিতে আছো তারা যেভাবে হোক নিজেরাও নোটস তৈরি করতে পারো বা আমার নোটসও পারচেস করতে পারো। আমি তাদের সম্পূর্ণভাবে বলবো তোমরা ডেফিনেটলি আমাদের থেকে 8777416211 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সমস্ত নোটস পারচেস করো। এই সময়টাও যদি তোমরা কাজে লাগাও এই ইম্পর্টেন্ট বিষয়গুলোর ওপর, তাহলে কিন্তু তোমরা অত্যন্ত লাভবান হবে, কারণ ওখান থেকেই তোমাদের আনসার লিখতে হবে, সেটা আমি নিশ্চিত করে বলতে পারি। এবার আমি বলবো তোমাদের কোনি উপন্যাসের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর কথা। ইম্পর্টেন্ট চ্যাপ্টার অবশ্যই আমি 5টা বলবো, কিন্তু তোমাদের
চ্যাপ্টার 1 যেটা তোমাদের পর্ব 1 সেটা ছেড়ে দিলে কখনো চলবে না। পর্ব 1 না পড়লে কোন উপন্যাসের সূচনা জানতে পারবে না, ক্ষিতিশ সিংহকে জানতে পারবে না, কোনি কিভাবে এলো সেটাও তোমরা জানতে পারবে না। আর তাছাড়া চরিত্র লিখতে গেলে কিন্তু সমস্ত জায়গা থেকেই তোমাদের নলেজ থাকতে হবে, তা না হলে ভালো চরিত্র তোমরা লিখে আসতে পারবে না। সেই জন্য রিডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবার 5টা যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলেছিলাম বলবো, সেটা হচ্ছে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 12 এবং চ্যাপ্টার 13, অর্থাৎ পর্ব 2, পর্ব 3, পর্ব 5, পর্ব 12 এবং পর্ব 13। খুব নিশ্চিতভাবেই আমার বিশ্বাস এই 5টা পর্ব যদি তোমরা একেবারে খুঁটিয়ে পড়ো, এখান থেকেই তোমরা প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে, কারণ এখান থেকে নিশ্চিতভাবে প্রশ্ন থাকছে 2026 বোর্ড এক্সামে বাংলায়। আমরা এবার যাব মুকুট নাটকে। মুকুট নাটকের ক্ষেত্রে আমি কিন্তু খুব বারবার বলছি, যে কোনো লাইন তুলে প্রশ্ন হতে পারে, অমুক অঙ্ক থেকে প্রশ্ন এসে গেছে বলে এবার আসবে না এমনটা হওয়ার চান্স কম। যে কোনো অঙ্ক বা যে কোনো দৃশ্য কিন্তু রিপিট হতেই পারে, নাটকে কিন্তু বারবার রিপিট হয়। সেক্ষেত্রে আমি বলছি তোমরা নাটকটা ভালোভাবে জানবে, আর নাটক ভালোভাবে না জানলে তোমরা লিখতেও পারবে না। চরিত্র লেখা শুধু নয়, নাটকের বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর লিখতে গেলেও কিন্তু আমাদের আগে এবং পরে অনেকটাই জানতে হয়। তাই নাটক রিড করাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এরপর আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে নাটকের দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় অঙ্ক ভেরি 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 ইম্পর্টেন্ট ফর 2026, কারণ আমার যতদূর ধারণা দ্বিতীয় অঙ্ক থেকে তোমরা নিশ্চিত প্রশ্ন পাচ্ছ এবছরে। সেখানে সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টগুলো আছে, প্রথমে তো বলছি দ্বিতীয় অঙ্ক সম্পূর্ণ ভালোভাবে পড়বে, তারপরেও বলছি যে অংশগুলো খুব ভালোভাবে দেখবে সেটা হচ্ছে রাজধরের যে প্ল্যান, মানে আরাকান রাজ্য অ্যাটাক করার আগে, আক্রমণ করার আগে তার যে 5000 সৈন্য আগে গুছিয়ে রাখা, ইশাখার সাথে কথোপকথন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যে সংলাপ আছে সেই সংলাপগুলো, রাজধরের যে কার্যকলাপ, যেভাবে সে মুকুটটা ছিনিয়ে আনলো সেই ঘটনা, এই সমস্ত কিছু কিন্তু এই পর্যায়ে অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইশাখার মৃত্যু দৃশ্য, ওই যে যুদ্ধের অংশগুলো, ওই অংশটা সমস্ত পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর চরিত্র এবছরে খুব ইম্পর্টেন্ট, ইশাখা চরিত্র এবং যুবরাজ চন্দ্রমাণিক্য চরিত্র, এই দুটো চরিত্র কিন্তু তোমাদের ভালোভাবে জানতে হবে। আর প্রত্যেক বছরের মতো এবছরও আমি বলবো যে তোমাদের নাটক সম্পর্কে একটু ধারণা, একাঙ্ক মানে নাটক কাকে বলে বা নাটকের অন্যান্য চরিত্রগুলো সম্পর্কে ধারণা, নাটকটা রবীন্দ্রনাথ ঠাকুর কখন লিখেছেন, এগুলোও তোমাদের কিন্তু জেনে রাখা দরকার। আমি যদি মুকুট নাটকের আলোচনা নিয়ে তোমাদের সামনে আসতে পারি, আমি জানি না পারবো কিনা, কারণ প্রত্যেকদিন দুটোর বেশি ভিডিও আপলোড করা আমার পক্ষে খুবই কঠিন বা হয়ে ওঠে না, তাই জন্য আমি কথা বলছি, যদি সম্ভব হয় আমি নিশ্চয়ই চেষ্টা করব। যাই হোক, সেখানে আমি বলবো। আর আদারওয়াইজ আমাদের এক্সপ্লেনেশন ভিডিওতে কিন্তু মোটামুটিভাবে সবটাই বলা আছে। এবার আমরা যাব যে বিষয়ে, সেটা হচ্ছে তোমাদের ফুল মার্কস স্ট্র্যাটেজি বা এক্সামে ভালো মার্কস পাওয়ার যে স্ট্র্যাটেজি আইএসসিতে, সে বিষয়ে প্রথমে যে কথাটা বলছি সেটা হচ্ছে এক্সামের যে প্রশ্নপত্র সেটা রিড করা, ভালোভাবে রিড করা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তুমি খুব ভালো প্রিপারেশন নিয়ে গিয়েও কিন্তু একেবারে খারাপ রেজাল্ট করতে পারো যদি প্রশ্নপত্রটা ভালো করে না পড়ো, কারণ প্রশ্নপত্র না দেখে কোন লাইনটা থেকে প্রশ্ন এসেছে, কোন গল্পটা থেকে প্রশ্ন এসেছে, এটা দেখেই তোমরা এক্সাইটেড হয়ে গিয়ে প্রশ্নের আনসার লিখতে বসো। এর ফলে কি হয়, এমন একটা আনসার ওর মধ্যে মিশে থাকে, যে প্রশ্ন মিশে থাকে, যে পার্টের আনসারটা মেবি তোমরা ভালো করে জানো না। এমন অনেক সময় দেখা গেছে যে তোমাদের যে মার্ক ডিভিশন থাকে 1+2+2+5, তোমাদের ওই 1+2+2 ভালো লেখার পরে 5 মার্কসের আনসারটাই কিন্তু তোমরা ভালো করে গুছিয়ে লিখতে পারো না। কাজে প্রশ্নপত্র পড়াটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ভালো করে পড়ে তবে কিন্তু ডিসাইড করবে কোথা থেকে তোমরা লিখবে। আর আমি প্রত্যেককে সাজেস্ট করব যে তোমরা গদ্য এবং পদ্য ছোট্ট সংক্ষিপ্ত সাজেশন করে সেখান থেকে পড়ে নাও। আর মুকুট নাটক বা কোনি উপন্যাস, এটা খুব ভালোভাবে যদি তৈরি করো তাহলে এখান থেকে কিন্তু তোমরা দুটো করে আনসার লিখতে পারছো, মানে তোমাদের কবিতা, গদ্য আর একটা মুকুট নাটক বা মতি নন্দীর কোনি উপন্যাস, এই দুটোর মধ্যে তোমাদের অপশান থাকছে। কাজে এটার ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না যদি তোমরা ভালোভাবে একটা বিষয়কে খুব ভালোভাবে নিয়ে নাও, কোথাও কোনো বাধা দাও। কিন্তু তোমরা সেটা করো না,
তোমরা নিজেদের মতো করো, সেটা করতেই পারো। আমি কখনো বলবো না অন্য জায়গায় অন্য কবিতা থেকে দুটো লেখো বা গল্প থেকে দুটো লেখো, সেক্ষেত্রে তোমাদের মার্কস কমে যাবে, কখনো বলবো না। ভালো লিখলে অবশ্যই তোমাদের মার্কস উঠবে। এবার আমি বলছি কবিতার ক্ষেত্রে কিন্তু তোমাদের সব থেকে বড় সুবিধা যেটা, যে প্রশ্নই আসুক না কেন তোমাদের মূল বিষয়টা কিন্তু ভালোভাবে জেনে রাখলে ওই 5 মার্কসের আনসার বা ফুল যে 10 মার্কসের একটা প্রশ্ন তোমাদের থাকে সেখান থেকে উত্তর লিখতে কোথাও কোনো সমস্যা হবে না। আর সেই জন্য সম্পূর্ণ কবিতার এক্সপ্লানেশন তোমাকে খুব ভালো করে জানতে হবে, প্রত্যেকটা শব্দের মিনিং তোমাকে জানতে হবে, এগুলো কিন্তু তোমাকে জেনে রাখতে হবে, না জানলে কিন্তু আনসার ভালোভাবে লিখতে পারবে না। এবার যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা পার্ট প্রশ্ন, মানে তোমাদের যে ধারণা যে আমাদের যে প্রথমে পার্ট প্রশ্ন আছে 1 + 2 + 2 + 5, এটা একেবারে নাম্বার ডিভিশন করা আছে, ওখানে আমরা নাম্বার আলাদা করে আনসারগুলো লিখলাম, সেখানে মার্ক ডিভিশনের কোনো সমস্যা হলো না। কিন্তু যেখানে তোমাদের 10 মার্কসের একটা বড় প্রশ্ন, তোমরা নিশ্চয়ই এতদিন জেনে গেছো যে তোমাদের 3টে অপশনাল প্রশ্নের মধ্যে একটা মাত্র পার্ট ডিভিশনের প্রশ্ন আসবে, আর বাকি দুটো কিন্তু 10 মার্কসের আসবে, অপশনাল যে দুটো। আমি সবসময় সাজেস্ট করবো যে মার্ক ডিভিশনের প্রশ্নের উত্তর যদি সবকটা ভালো জানা থাকে, পজিটিভলি সেই উত্তরটা লিখবে, কারণ মার্ক ডিভিশন যেহেতু হয়ে যাচ্ছে সেখানে ফুল মার্কস তোলাটা কিন্তু অনেক সহজ। আর যদি একান্তই না পারো তাহলে তো 10 মার্কসের প্রশ্ন তোমাদের আসতেই হচ্ছে, কিছু করার আছে, দুটো তো কোথাও না কোথাও থেকে লিখতেই হবে, সেখানে একটা 10 মার্কস হলেও তোমাকে লিখতে হবে। এই 10 মার্কসের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তোমাকে কিন্তু সেই প্যারাগ্রাফ ভাগ করতে হবে। কখন? যখন তুমি প্যারাগ্রাফ মানে প্রশ্নের মধ্যে দেখবে পার্ট বাই পার্ট প্রশ্ন থাকছে, একটা প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন থাকছে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা আলাদা প্যারাগ্রাফ তোমাকে ইউজ করতে হবে। ধরো তোমাকে আলাদা আলাদা প্যারাগ্রাফ ইউজ করার মতো পার্ট বাই পার্ট প্রশ্ন এলো না, ধরো তোমাকে কোনি উপন্যাসের কোনি চরিত্র লিখতে দেওয়া হলো, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে প্যারাগ্রাফ ওয়াইজ লিখতে হবে, কারণ তোমাকে প্রথমেই বলে নিতে হবে কোনি চরিত্রকে তুমি এই উপন্যাসের প্রথম কোথায় দেখেছো। চরিত্র লিখতে গেলে কিন্তু সব থেকে ভালো এই হচ্ছে একটা বিষয়। সেক্ষেত্রে তোমাদের অবশ্যই বলে রাখি, যেটা করবে সেটা হচ্ছে ওই চরিত্র সম্পর্কে একটু ডিটেল বলে নিলে তারপরের প্যারাগ্রাফে কিন্তু বাকি চরিত্রের পার্টগুলো, তার বৈশিষ্ট্য সমস্ত কিছু নিয়ে তোমরা লেখো, তাহলে দেখবে মার্কসটা অনেক ভালো হয়ে গেছে। এক্ষেত্রে এবার আমি বলছি যে এই পার্ট ডিভিশন মানে এই যে 10 মার্কসের যে প্রশ্ন, সেখানে পার্ট ডিভিশন যদি তুমি ঠিকঠাক না করো তাহলে আউট অফ 10 তোমার মার্কস কিন্তু কখনোই 10 আউট অফ 10 হতে পারে না, অনেকটা কমে যাওয়ার চান্স আছে। যদি তুমি খুব ভালো লেখো তাহলে হয়তো আউট অফ 10 8 পেলে, 8.5 পেলে, 9 পেলে, কিন্তু আউট অফ 10 পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্যই আমি বলছি অবশ্যই ডিভিশন ভাগ করবে। খুব ভালো লিখলে কিন্তু মানে তুমি প্যারাগ্রাফ ভয়েস করলে না, তখন হয়তো 9.5 তুমি মার্কস পেলে, 9.5 পাওয়ার চান্স কম, 9 পেলে, সেটা হতে পারে। কিন্তু তুমি খুব ভালো লিখো ফুল মার্কস পাবে না, এটা অত্যন্ত দুঃখজনক, সেই কারণে তোমাকে প্যারাগ্রাফ ওয়াইজ লিখতে হবে। এবার যে কথাটায় আমি আসবো সেটা হচ্ছে তোমাদের কতটা লিখবে, এটা তোমাদের সবার প্রশ্ন। 2 মার্কসের জন্য কতটা লিখবো, 1 মার্কের জন্য কতটা লিখবো, 5 মার্কসের জন্য কতটা লিখবো, এটা কিন্তু বিষয় নয় তুমি কতটা লিখবে। হ্যাঁ, ডেফিনেটলি 2 মার্কসের প্রশ্নের জন্য যতটা লিখবে 5 মার্কসের প্রশ্নের জন্য তার থেকে কম বা ওইটুকুই লিখলে কখনোই ভালো মার্কস পাবে না। তোমাকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা একটা সাইকোলজি। যিনি কপি দেখছেন তিনি যদি দেখেন 2 মার্কসের প্রশ্নের জন্য তুমি যতটা উত্তর লিখেছো 5 মার্কসের জন্য ততটাই উত্তর লিখেছো, তাহলে কিন্তু একটা সাইকোলজিক্যাল এফেক্ট হয়, সেখানে মার্কসটা কিছুটা হলেও তোমরা বঞ্চিত হয়ে যাবে। তা এই জন্য তোমাকে 2 মার্কসের জন্য যেখানে তুমি লিখছো সেখানে ততটা সংক্ষিপ্ত করবে যতটা চাওয়া হচ্ছে, তার বাইরে কিচ্ছু লিখতে যাবে না। তোমরা এটা ভুল করো যে বেশি লিখলেই বোধহয় বেশি মার্কস পাওয়া যাবে, কখনো না। যতটুকু চাওয়া হচ্ছে ঠিক ততটুকু আনসারই তুমি লিখে আসবে। আর 5 মার্কসের জন্য এবং শুধুমাত্র 10 আউট অফ 10 যেখানে আছে সেই আনসারের জন্য কিন্তু খুব সংক্ষিপ্ত উত্তর লিখলে তোমরা ভালো মার্কস কখনোই পাবে না, কারণ এটা আইসিএসসি নয় আইএসসি, কাজে তোমাকে সেটা বুঝে আনসার লিখতে হবে। আর যদি কবিতা পাও, কবিতার ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখা যায় যে 10 মার্কসের যে প্রশ্ন আসে খুব কম পার্ট বাই পার্ট প্রশ্ন আসে, যদি একটা ডিটেলে আসে সম্পূর্ণ কবিতায় তোমাকে লিখতে হয়, সেখানে কিন্তু তোমাদের অনেক সুযোগ, কিন্তু প্রত্যেকটা পার্টে ভাগ করে লিখবে বিষয়গুলো, তাহলে মার্কস পেতে অনেক সুবিধা হবে। এবার আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে গ্রামার পার্ট। গ্রামার পার্টের মার্কস তোলা কিন্তু তোমাদের অত্যন্ত সহজ বিষয়। গ্রামার যদি ভালোভাবে প্র্যাকটিস থাকে তাহলে মার্কস তুলতে কোথাও কোনো সমস্যা হয় না। গ্রামারের একটা বিরাট হিউজ সিলেবাস তোমাদের আছে, একদম ছোটোবেলা থেকে ক্লাস 12 পর্যন্ত যা যা পড়েছো সেখান থেকে তোমাদের প্রশ্ন আসে। আমি বলবো নির্দিষ্ট কয়েকটা চ্যাপ্টার পড়ো যেখান থেকে বারবার প্রশ্ন আসে, তাহলে কিন্তু দেখবে গ্রামার তোমাদের এই সময় অতটা পড়তে হবে না। আমি খুব চেষ্টা করব, অবশ্যই আমি আসার চেষ্টা করব গ্রামারের একটা ওয়ান শট ভিডিও নিয়ে, প্রত্যেককে সাজেস্ট করবো সেই ভিডিও অবশ্যই দেখবে, তাহলে কিন্তু তোমাদের গ্রামারের সমস্যা অনেকটাই মিটবে বলে আমার বিশ্বাস। আর এবার আসবো তোমাদের যে কম্প্রিহেনশন পার্ট, মানে তোমাদের যে প্যাসেজ থেকে আনসার লিখতে হয়, সেখানে তোমরা 3 মার্কসের যে প্রশ্নগুলো পাবে তার জন্য কিন্তু অনেকেই আছো 1 লাইন 2 লাইন লিখে ছেড়ে দাও।
হ্যাঁ, 1 লাইন 2 লাইন লিখে ছেড়ে দেওয়া যেতে পারে। ধরো ওখানে প্রশ্ন হলো অমুক প্যাসেজ থেকে কোনো একটা ব্যক্তির বয়স কত ছিল, তিনি ওই সময় কোন জায়গায় ছিলেন, কিংবা তার সম্পূর্ণ নাম কি, তার বয়স তার বাবার নাম কি, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে যতটুকু চাওয়া হচ্ছে ততটুকুই তোমাকে লিখতে হবে, এর বাইরে কিছু লেখার নেই। কিন্তু এমন কিছু বর্ণনামূলক প্রশ্ন থাকে যেখানে তোমাকে হয়তো একটু বেশি লিখতে হবে, সেখানে মোটামুটিভাবে 8 লাইন, কখনো 6 লাইন, কখনো 4 লাইন, কখনো 10 লাইনও হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু তোমাকে বুঝতে হবে প্রশ্নটার জন্য তুমি কতটা লিখবে, কতটা চাওয়া হচ্ছে। যতটা দরকার ততটাই তোমাকে লিখতে হবে, ওরকমভাবে লাইন ওয়াইজ কিন্তু ভাবা যায় না। এবার যেটা বলবো তার মানে এই নয় যে একটা 3 মার্কসের প্রশ্ন লিখতে গিয়ে তুমি অন্তত 1.5 পাতা ধরে লিখছো বা সম্পূর্ণ 1 পাতা ধরে লিখছো, এটা কিন্তু কখনোই করবে না। সেটা তুমি বুঝে নেবে কিভাবে তুমি ব্যাপারটাকে সংক্ষিপ্ত করবে। যখন দেখবে বিষয়টা অনেক বড় কিন্তু তোমাকে প্রশ্নে চাওয়া হয়েছে, তখন তুমি বিষয়টাকে সংক্ষিপ্ত করে লিখবে, কিন্তু অতটাও সংক্ষিপ্ত নয় যে 3 লাইনে শেষ করে ফেললে, সেটাও নয়, সেটা বুঝে তোমাকে লিখতে হবে। এবার যেটা আসবো সেটা হচ্ছে রচনা, যেটা আইএসসিতে একটু ডিফিকাল্ট হয়ে যায় তোমাদের আইসিএসসির থেকে। কারণ কি, তোমাদের আইসিএসসিতে যে প্যাটার্নের রচনাগুলো আসে, আইএসসিতে কিন্তু একটা নতুন প্যাটার্ন যুক্ত হয়। সেটা কি না, যুক্তি দিয়ে লেখা, মানে তুমি পক্ষে না বিপক্ষে সেটা তোমাকে লিখতে হবে। তুমি যদি পক্ষে হও একরকমভাবে লিখতে হবে, তুমি যদি মন্তব্যটার বিপক্ষে হও তোমাকে একরকমভাবে লিখতে হবে। এই পক্ষে বিপক্ষের উপর রচনার পিডিএফ আমি আজ পর্যন্ত তোমাদের দিয়ে উঠতে পারিনি, কিন্তু তার মানে এই নয় যে রচনার পিডিএফ আমার থেকে যেগুলো পাচ্ছ সেখান থেকে তোমরা কখনোই কমন পাবে না, কখনো আমি বলতে পারি না। কারণ পক্ষে বিপক্ষের ওপর মাত্র একটা রচনা আসে, বাকি রচনাগুলো তো পরে রইলই, সেখান থেকে তোমরা অপশনাল রচনা চুজ করতেই পারো। এবার যেটা বিষয় হচ্ছে রচনার ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই তেমন ইম্পর্টেন্ট কিছু রচনা দেখে যাবে যেগুলো আইএসসির জন্য গুরুত্বপূর্ণ। যেমন তোমাদের পরিবেশ সংক্রান্ত একটা রচনা, পরিবেশ সংক্রান্ত বলতে এখন দেখো জলের যে পরিমাণ একটা সমস্যা চলছে, সেক্ষেত্রে এই ধরনের রচনা তোমরা কিন্তু দেখতেই পারো। যাই হোক, আমি রচনা সংক্রান্ত একটা ভিডিও আনার চেষ্টা করবো, সেখানে এই বিষয়টা নিয়ে ডিটেলে যাব। আজকে আমি এই বিষয়টা নিয়ে আর আলোচনা করছি না। আর একটা কথা আমি বলবো যেটা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে তোমাদের স্পেলিং মিস্টেক, তোমাদের সব সময় যে বিষয়টা নিয়ে অত্যন্ত চিন্তা তোমাদের থাকে, স্পেলিং মিস্টেকে কতটা মার্কস কাটা যায় সেটা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি। স্পেলিং মিস্টেকের মার্কস নিয়ে এই মুহূর্তে ভাবার কিন্তু কিচ্ছু নেই। তোমাদের বারবার আমি বলি বছরের প্রথম থেকেই তোমরা স্পেলিং নিয়ে ভাবতে শুরু করো, প্রত্যেকটা গল্পের জন্য, প্রত্যেকটা কবিতার জন্য, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একটা নির্দিষ্ট জায়গায় মানে ডায়েরি মেনটেন করো, খাতা মেনটেন করো, সেখানে প্র্যাকটিস করো। আজ তো আর সময় নেই, এখন তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের নাম, সে তার মানে লেখকের নাম বা কবির নাম, সেইখানে স্পেলিং কোথাও যেন মিস্টেক না হয়, মূল গ্রন্থের নামের স্পেলিং মিস্টেক না হয়, চরিত্র লিখতে গিয়ে টেক্সটে ব্যবহৃত জায়গার নাম লিখতে গিয়ে যেন স্পেলিং মিস্টেক না হয়। এই স্পেলিংগুলো যদি মিস্টেক করো তাহলে কিন্তু তোমাদের মার্কসটা ভালোই যায়। আর তা না হলে ওই যে কথা আছে 3টে স্পেলিং বা 4টে স্পেলিংয়ের জন্য 1 মার্ক যায়, এটা বহুল প্রচলিত কথা হয়ে গেছে। এ কথার দিকে অত কান দিও না, নিশ্চিন্ত থাকো, নো প্যানিক। স্পেলিং কিন্তু বিবেচনা করেই কাটা হয়। তোমরা যদি স্পেলিং খুব মিস্টেক না করো তাহলে তোমাদের যে মার্কস হবে, তোমরা যদি খুব মিস্টেক করো ডেফিনেটলি তার থেকে একটু কম মার্কস হবে, কিন্তু এমনটা নয় যে অতগুলো স্পেলিং মিস্টেক করলে এতগুলো মার্কস কাটা যায়, এমন কোনো নিয়ম নেই। কারণ তাহলে তোমরা একেবারে নেগেটিভ মার্কে গিয়ে পৌঁছতে, কারণ এমন স্টুডেন্টের সংখ্যাও কিন্তু প্রচুর আছে। কাজেই অতটা সাংঘাতিক কিছু নয়, ভয় পাওয়ার কিছু নেই। যে স্পেলিংগুলোকে তোমাদের ইম্পর্টেন্ট বলছি আমি, শুধু সেই স্পেলিংয়ের দিকে নজর দাও। আর একটা ইম্পর্টেন্ট বিষয়ের কথা মাথায় রাখো, সেটা হচ্ছে তোমাদের আইসিএসসির মতো কিন্তু আইএসসিতে গল্প কবিতার নাম উল্লেখ করে দেওয়া হবে না, রাইটারের নাম উল্লেখ করে দেওয়া হবে না। সেগুলো ভালো করে স্পেলিং লিখে প্র্যাকটিস করে তবে যাবে। আর চ্যাপ্টারকে সলিডভাবে আইডেন্টিফাই করাও কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হচ্ছি খুব প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।